আমরা চ্যাপ্টার শেষ করে দিয়ে তারপর ফের রিভিশন করতে হবে, ফের শর্ট পয়েন্ট প্র্যাকটিস করতে হবে। তারপরে ওই তোমাদের ওই বললাম যে আমরা একটা বলেছিলাম যে ক্যাপসুল নামে একটা সিরিজ বের করব, ওই ক্যাপসুলের নামটা আমরা চেঞ্জ করেছি, ক্যাপসুলে কাজ হচ্ছে না এখন, ওই জন্য আমরা নতুন নাম দিয়েছি, ওই সিরিজটার নাম টনিক। ঠিক আছে, টনিক সিরিজে হচ্ছে, টনিক সিরিজটা কি হবে, মনে করো তোমার পরীক্ষার সময় একদম চলে এসেছে, তোমার কিছু পড়াশোনা হয়নি, রিভিশন করতে পারছো না, বা যারা যারা পুরোপুরি নম্বর পেতে চাইছো, ওই সিরিজটা দেখে গেলে আশা করছি ওখান থেকে হয়ে যাবে ওই টনিক সিরিজটা। ওইখানে দেখবে ক্লাস 8 এর টনিক আলাদা, 9 এর টনিক আলাদা, সব আলাদা আলাদা প্লে লিস্ট করা থাকছে, ওইখান থেকে তোমরা ভালো করে দেখে নেবে যা যা করানো থাকবে। এই আমি যে এক্সট্রা অঙ্কের ক্লাসগুলো করাচ্ছি ওই টনিকে সব আপলোড করা থাকবে, ওই টনিক সিরিজে সবগুলো দেওয়া থাকবে পর পর করে। আর হচ্ছে তারপরে বিভিন্ন সাবজেক্টের সব ওই আলাদা আলাদা যেগুলো একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো ওইখানে দিয়ে রাখবো। বাদ বাকি তো যা যা হচ্ছে সেগুলো করছো সবাই। আর তোমাদের সম্ভবত ইতিহাসের বা ভূগোলের কোনো একটা চ্যাপ্টারে শ্রুতি বলে একটা প্রথম চ্যাপ্টার আসছে। শ্রুতি মানে ওখানে শুধু শোনা যাবে, ভালো করে তোমরা শুনতে পাবে, প্রশ্নগুলো পরপর করে সাজানো আছে, লেখা হয়ে গেছে সব, আজকে যদি রেকর্ড করতে পারি করবো, নাহলে কালকে করবো। যখন তোমার একদম পড়তে ভালো লাগছে না তখন বসে বসে শুধু ওইগুলো শোনো। আমরা কি জানতে পারলাম, যে কোম্পানি যখন ওই পলাশির যুদ্ধের মাধ্যমে এন্ট্রি নিল, বক্সারের যুদ্ধের পরে তারা দেওয়ানি পেয়েছে, দেওয়ানি কি পেয়েছে, দেওয়ানি। এইবার ওরা দেওয়ানিটা আদায় করার জন্য দেওয়ানির হচ্ছে বিভিন্ন কিছু পরিবর্তন ঘটছে, কোন কোন জায়গা থেকে কেমন দেওয়ানি নেওয়া হয়, বা দেওয়ানি আইন বিধি নিজেদের মতো করে পরিবর্তন করছে। তখনও পর্যন্ত মানে অন্যদিকের যে আইন কানুন গুলো, জায়গা জমি থেকে শুরু করে বিদ্রোহ থেকে শুরু করে, এইগুলো সব করতো কারা, মুঘল যুগে যে সমস্ত কাজই ছিল তারা তখনও কিন্তু করছে। আর কোম্পানি শুধু নিজেদের দেওয়ানিটাকে ফর্ম করছে একটা ভাবে। করতে করতে কোম্পানির একজন এসেছে, তার নাম হচ্ছে কি ওয়ারেন হেস্টিংস। তার নাম কি বললাম, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস এসে সেখান থেকে চাইছে এবার কোম্পানি নিজেদের মতো করে পরিবর্তন করতে চাইছে, যে আইন শৃঙ্খলার দায়িত্ব আমরা নিয়ে নেব। সেই জন্য করে ওয়ারেন হেস্টিংস আর তার আমলে একটা বিখ্যাত মানুষ যার নাম হচ্ছে স্যার এলিজা ইম্পে। মার্কার শোনো, যেটা বলছিলাম কি ওয়ারেন হেস্টিংস এর আমল থেকে এবার আইন সংস্কার গুলো হচ্ছে, ওই হেস্টিংস এর সঙ্গে একজনের নাম জুড়ে গেল, ঘুরে বস করিয়া, তার নাম কি বললাম, স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। ইনি কে ছিলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টটা কি জিনিস যদি আমরা একটুখানি জানার চেষ্টা করি। এখন মনে করো আমাদের এই প্রত্যেক জেলায় জেলায় একটা আদালত রয়েছে, কোর্ট রয়েছে, কোর্ট রয়েছে, তোমরা জানো। এই কোর্টে মনে করো তোমার একটা কোনো বিচার হয়েছে, তোমার জায়গা জমি সংক্রান্ত কি করেছে, এই কোর্টে মনে করো তোমার একটা বিচার হয়েছে, সেই বিচারটা তোমার মনে হচ্ছে যে কোনো কারণবশত তোমার পছন্দ হচ্ছে না, বা তোমার মনে হচ্ছে নিজের হচ্ছে না, তাহলে তুমি কোথায় যাবে, কলকাতায় যাবে, হাইকোর্টে যাবে। মানে প্রত্যেক রাজ্যের আন্ডারে যে কোর্ট সবচেয়ে উচ্চ কোর্ট সেটাকে আমরা কি বলি, হাইকোর্ট। ওখানে কোনো কারণবশত তোমার সেই বিচারটা পছন্দ হয়নি, তুমি কোথায় যাবে, তখন দিল্লিতে আমাদের রাজধানীতে একটা কোর্ট আছে যেটাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট। ওইটা সেটাকে কি বলা হচ্ছে তাহলে, সুপ্রিম কোর্ট বলা হচ্ছে। ক্লিয়ার হলো কি বললাম, তাহলে প্রধান কোর্টটার নাম কি, সুপ্রিম কোর্ট। এইরকম কলকাতায় একটা সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছে, সেই সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তার নাম কি, স্যার এলিজা ইম্পে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি পড়ে যে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে, তাহলে উত্তর হবে কি, স্যার এলিজা ইম্পে। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় পড়ে, বিভিন্ন তুমি বড় বড় যখন এতে যাবে, মানে খুব উচ্চ পদস্থ কোনো চাকরির ক্ষেত্রে যাবে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তাহলে এই এলিজা ইম্পে আর ওয়ারেন হেস্টিংস এরা মিলে কিছু আইন সংস্কার করেছে, যেটা হেস্টিংস এর আইন সংস্কার বলা হয়। এটা অনেক সময় 3 নম্বরে 5 নম্বরে একটা প্রশ্ন আসে, না আসলেও আমাদের পড়তে হবে। তাহলে হেস্টিংস যখন আমাদের এ হিসেবে রয়েছে, কি হিসেবে প্রথম এসেছে, গভর্নর হিসেবে প্রথম এসেছে। ঠিক আছে, গভর্নর হিসেবে এসেছে, আসার পরে তোমার একটা আইন এলো কত সালে, 1773 সালে। সেই আইনটার নাম কি, রেগুলেটিং অ্যাক্ট। তাহলে তার আগে পর্যন্ত, রেগুলেটিং অ্যাক্টের আগে পর্যন্ত যে 3টে প্রেসিডেন্সি, এই 3টে প্রেসিডেন্সি আলাদা আলাদা করে চালাতো কারা, 3জন গভর্নর চালাতো। রেগুলেটিং অ্যাক্টে কি বলা হলো, যে 3টে গভর্নরের মধ্যে আবার একজন হেড হবে, যাকে কি বলা হবে, গভর্নর জেনারেল। তো সেই গভর্নর জেনারেল হয়ে গেল আমাদের ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম গভর্নর জেনারেল কে ছিল, ওয়ারেন হেস্টিংস। তাহলে হেস্টিংস প্রথমে শুধু কলকাতার গভর্নর ছিল, তারপর যখন রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ঠিক করা হলো যে কলকাতার যে গভর্নর হবে সে হচ্ছে কি হবে, ভারতবর্ষের কোম্পানির গভর্নর জেনারেল হবে। বুঝতে পারছো গভর্নর জেনারেলটা কি জিনিস, সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? 3টে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বোম্বাই আর হচ্ছে মাদ্রাস, তাই তো?
এই তিনটে প্রেসিডেন্সির একজন করে হেড ছিল, যারা যারা হেড তাদেরকে আমরা কি বলবো? গভর্নর বলবো। এইবার রেগুলেটিং অ্যাক্টে ঠিক করা হলো যে তিনটে গভর্নর বা তিনটে প্রেসিডেন্সির মধ্যে হেড হবে একজন, যাকে বলা হবে গভর্নর জেনারেল, মানে সব গভর্নরদের সর্দার সে। সেই প্রথম গভর্নর জেনারেলের নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার হয়েছে সবাই? বলো, কারোর মনে কোনো সমস্যা থাকলে বলো, ভালো করে আবার বলে দিচ্ছি। কোম্পানির গভর্নরদের একটা লিস্ট আমি তোমাদের পরে দিয়ে দিচ্ছি, কে কে কত বছর থেকেছে, কত বছর পরে আবার এসেছে, সব পুরো টোটালটা লিস্ট করা আছে। এইখানে এই যে আমাদের এলিজা ইম্পে আর ওয়ারেন হেস্টিংস মিলে একটা আইন সংস্কার করেছে, করে ঠিক করা হয়েছে আমাদের কলকাতায় একটা কোর্ট হবে। কি কোর্ট? ইম্পিরিয়াল কোর্ট হবে। সেইটা প্রধানত দেওয়ানিটা দেখাশোনা করবে, তার সঙ্গে সঙ্গে কলকাতায় মানে ভারতে যত ইংরেজ আছে, ব্রিটিশ আছে, তাদের হচ্ছে বিচার করবে এই কোর্টটা। বলা হলো এই কোর্টে 4 জন বিচারপতি থাকবে। কজন বিচারপতি থাকবে? 4 জন। একজন প্রধান বিচারপতি আর 3 জন তার সহকারী বিচারপতি। একজন হচ্ছে প্রধান বিচারপতি থাকবে আর 3 জন তার সহকারী বিচারপতি থাকবে। ক্লিয়ার হলো কি বললাম? 3 জন থাকবে সহকারী বিচারপতি। এই নিয়ে একটা কোর্ট তৈরি করা হবে। তা কোর্ট তৈরি করেছে, কিন্তু করার পরে কলকাতায় এবার যারা আমাদের ভারতে যারা ইংরেজরা রয়েছে, তারা ওই কোর্টের নির্দেশ মানতে চাইছে না। কারণ তারা তো সাধারণ মানুষের উপর অত্যাচার করে যত সম্ভব অর্থ সম্পদ আদায় করে নেবে। তাদের বিরুদ্ধে যখন এই কোর্টে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে তারা শাস্তি পাবে বা সেগুলো থেকে বিরত থাকবে, ওই জন্য তারা মানতে চাইছে না। এই নিয়ে তাদের মধ্যে প্রচুর দ্বন্দ্ব দেখা গেছে। তাহলে প্রধানত আমি কি বললাম? রেগুলেটিং অ্যাক্টের প্রভাবে স্যার এলিজা ইম্পে কলকাতায় একটা কি কোর্ট তৈরি করেছে? ইম্পিরিয়াল কোর্ট তৈরি করেছে। সেই কোর্টের প্রধান কাজ কি তাহলে? দেওয়ানিটা দেখাশোনা করা, কারণ কোম্পানি তো ততদিনে দেওয়ানি অধিকার পেয়ে গেছে, আর তার সঙ্গে ভারতে অবস্থিত ইংরেজদের বিচার করা। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এর আগে কি আছে একবার দেখে নিই। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এইখানে আরেকটু বলে দিতে হবে, তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে 1773 সালে নিজামত পেয়েছে, সেখান থেকে 1781 মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থায়, দেওয়ানি মানে কি ট্যাক্স সংক্রান্ত যে বিচার ব্যবস্থায়, সেইখানে অনেকগুলো পরিবর্তন ঘটিয়েছে। কারা কারা পরিবর্তন ঘটিয়েছে? দুটো মানুষ, একজনের নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস আর একজনের নাম হচ্ছে কি স্যার এলিজা ইম্পে। এরা দুজন মিলে কত সাল থেকে কত সালের মধ্যে দেওয়ানির মধ্যে এই পরিবর্তনগুলো ঘটিয়েছে? 1773 থেকে কত 81 পর্যন্ত। ঠিক আছে, 1781 পর্যন্ত দেওয়ানি বিচার ব্যবস্থার মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটিয়েছে এরা দুজন। কারা কারা? ওয়ারেন হেস্টিংস আর হচ্ছে আমাদের স্যার এলিজা ইম্পে। বারবার বলছি কেন? কারণ এলিজা ইম্পের নামটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আর ওয়ারেন হেস্টিংসটা, ওই জন্য বারবার তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তারপরে কি হলো? তাহলে ওইটা করার পরে ইম্পিরিয়াল কোর্ট তথা যে সুপ্রিম কোর্টের, এইটা নিয়ে সমস্যা হচ্ছে ইংরেজদের মধ্যে। তখন হচ্ছে কি আবার ইংরেজ কোম্পানি হস্তক্ষেপ করেছে, করে যে কোর্টের ক্ষমতা বা ইম্পিরিয়াল কোর্ট বা যে সুপ্রিম কোর্টের ক্ষমতা, সেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে এই জায়গায় সুপ্রিম কোর্ট কাজ করতে পারবে। ব্যাস, হয়ে গেল। এইবার আরেকটা নতুন জিনিস করা হয়েছে, যেটা হলো তাহলে এই প্রথমে যখন আমার কোর্টটা হলো, কজন বিচারপতি ছিল? 4 জন বিচারপতি ছিল। এটা আবার একটুখানি চেঞ্জ করা হলো। সেটা চেঞ্জ করা হলো 1797 সালে। 1797 সালে চেঞ্জ করে বিচারপতির সংখ্যা 3 জন করা হয়েছে। বিচারপতি কজন করা হয়েছে? 3 জন, মানে একজন প্রধান বিচারপতি, 2 জন সহকারী বিচারপতি। ক্লিয়ার হলো সবাইয়ের? তাহলে ইম্পিরিয়াল কোর্টের প্রথম বিচারপতি 4 জন ছিল, একজন প্রধান বিচারপতি, 3 জন সহকারী বিচারপতি। পরবর্তীকালে ওটা চেঞ্জ করে করা হলো হচ্ছে 3 জন বিচারপতি থাকবে, একজন প্রধান বিচারপতি আর 2 জন হচ্ছে তার সহকারী বিচারপতি। আচ্ছা, এই যে আমাদের এলিজা ইম্পে আর ওয়ারেন হেস্টিংস এর যে কোর্টটার কথা আমরা বলছি, ইম্পিরিয়াল কোর্ট, সেই কোর্টটা কত সালে হয়েছে কে বলতে পারবে বলো? রেগুলেটিং অ্যাক্ট কত সালে হয়েছে আমাদের? 1774 সালে হয়েছে আমাদের কোর্টটা। ঠিক আছে, ক্লিয়ার হলো? রেগুলেটিং অ্যাক্টের পরের বছর ওই অ্যাক্ট অনুযায়ী এই কোর্টটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছো সবাই কি বললাম? রিডিং পড়তে হবে, টেক্সট বই। আমি টেক্সট বই ধরে ধরে পড়াচ্ছি, তোমরা দেখো, কারণ টেক্সট বই যা আছে সেইগুলো তার বেশি বেশি একটু একটু জানবো। টেক্সট বই পড়াটা খুব জরুরি জিনিস। আচ্ছা, যাই হোক, তো কি করা হলো তাহলে? 1797 সালে আমার কি করা হয়েছে? বিচারপতির সংখ্যা কমিয়ে 3 জন করা হয়েছে। এরপরে আরো একটা ঘটনা রয়েছে, যেটা হচ্ছে আমার 1800 সালের দিকে, 1801 আর হচ্ছে আমার 1823 সালে আরো দুটো এই ধরনের কোর্ট তৈরি হয়েছে। আর দুটো প্রেসিডেন্সি বাদ চলে গেল তো। কি কি প্রেসিডেন্সি বলো? বোম্বাই আর মাদ্রাজ। তো এখানে প্রথমে 1801 হচ্ছে মাদ্রাজে একটা কোর্ট তৈরি করা হলো, আর তারপরে বোম্বাইয়ে একটা কোর্ট তৈরি করা হলো। তাহলে কলকাতায় যে কোর্টটা তৈরি হয়েছে ইম্পিরিয়াল কোর্ট, সেটা কত সালে? 1774 সালে।
74 সালে। তারপরে মাদ্রাজে কোর্ট তৈরি হলো কত সালে? 1801। আর বোম্বাই কোর্ট তৈরি হলো কত? 1823। ক্লিয়ার হলো সবাইয়ের? কোন অ্যাক্টের মাধ্যমে কোর্টটা তৈরি হয়েছে? রেগুলেটিং অ্যাক্ট। সেটা কত সালে পাশ হয়েছে? 1773। ঘটনাক্রমগুলো পরপর পরপর ভেবে ভেবে দেখো তোমরা সবাই। 72 সালে যখন নিজামত পেয়ে গেল, 73 সালে সঙ্গে সঙ্গে কোম্পানি আবার নিজের আইন কানুন নিতে চাইছে। নিয়ে তারা কি নিয়ে এলো? রেগুলেটিং অ্যাক্ট নিয়ে এলো। সেই আইনের প্রভাবে তারা কি করলো? আমার ইম্পিরিয়াল কোর্ট তৈরি করলো। ইম্পিরিয়াল কোর্টের বিচারপতির সংখ্যা প্রথমে কজন ছিল? 4 জন। একজন প্রধান বিচারপতি, 3 জন সহকারী। আবার সেটা চেঞ্জ করলো 1797-তে। চেঞ্জ করে 3 জন বিচারপতি করে দিল, একজন হেড, 2 জন তার সহকারী। আর একই ধরনের কোর্ট তৈরি করলো 1801-এ একটা, 1823-এ একটা। একে হলো মাদ্রাজে আর 23 হলো বোম্বাই। ক্লিয়ার হলো সবাইয়ের? এইবার এইখানে যে ইংরেজদের আইন কানুন নিয়ে এতক্ষণ কথা বলছি, ভারতবর্ষে অনেক আইন কানুন ছিল। সেই জন্য ওয়ারেন হেস্টিংস কি করলো? 11 জন হিন্দু পণ্ডিতদের ডাকলো, বিখ্যাত বিখ্যাত পণ্ডিত। তাদের নিয়ে বসে সবাই মিলে নতুন একটা আইন সংকলন তৈরি করলো। হেস্টিংসের আইন সংস্কার বলা হয়ে থাকে এটা। তোমাদের যে টেক্সট বইটা রয়েছে তার পেজ নম্বর রয়েছে 39। সেইখান থেকে একটা ছবি দেওয়া রয়েছে। আমাদের হেস্টিংস যে আইন সংকলনটা করেছিল সেটা তো কোথাও একটা ছাপতে হবে। সে ছাপা হয়েছিল, তার সম্ভবত প্রথম পেজের একটা ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, প্রথম 2টো পেজের ওখানে ছবি দেওয়া রয়েছে আইন সংস্কারের। এই বইটার মাধ্যমে সে আইন সংস্কারটা পাশ করেছে। আচ্ছা, এইবার শুনুন, আমাদের হেস্টিংস চলে গেল। তারপরে আরো 1-2 জন এসেছে এক প্রেসিডেন্ট হিসেবে বা আরো কিছু অনুসারে। আসার পরে কি হয়েছে? 1793 সালে আরো একটা আইন সংস্কার হলো, যাকে বলা হয় কর্নওয়ালিস কোড। কি বলা হচ্ছে? কর্নওয়ালিস কোড। কওকার ট কোড নয়, কওকার ড কোড। কি বললাম? কর্নওয়ালিস কোড। সেখানে প্রধানত আমাদের যে পুলিশি ব্যবস্থা সেইটার একটা সমন্বিত রূপ তুলে ধরা হলো। শুরু হলো ওখান থেকে কর্নওয়ালিস কোডে। বুঝতে পেরেছো সবাই? তাহলে কর্নওয়ালিস কোডেও তারাও কিছু কিছু আইন সংস্কার করেছে। তারা জেলা থেকে নিয়ে শুরু করে আর সদর পর্যন্ত আদালতটাকে সুসংঘবদ্ধ করার চেষ্টা করেছে। ঠিক আছে? কর্নওয়ালিস কোডটা পরের দিন আমি লেখাবো, তখন থেকে যাবে। আচ্ছা, এইবার এখানে কর্নওয়ালিসের পরে আর একটা নাম আমরা জানবো, তার নাম হচ্ছে লর্ড বেন্টিং। বেন্টিং এর আমলে অনেকগুলো আইন সংস্কার হয়েছে। বাল্য বিবাহ, সতীদাহ প্রথা বন্ধ করা, এই সমস্ত গুরুত্বপূর্ণ আইনগুলো সংস্কার হয়েছে। এই যে আমাদের বেন্টিং রয়েছে, বেন্টিং কি করছে? বেন্টিং হচ্ছে আমাদের ভূমি রাজস্বটাকে ঠিক করছে। যে কোনো কোম্পানি তুমি ভেবে দেখো, যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে টাকা দরকার, তো এই ভূমি রাজস্বে প্রচুর বেশি টাকা ব্যয় হয়ে যাচ্ছে। ওই জন্য করে, হ্যাঁ, ব্যয় কমানোর জন্য নতুন একটা সিস্টেম নিয়ে এসছে। কি সিস্টেমটার নাম? মহলওয়ারি বন্দোবস্ত। এই চ্যাপ্টারে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখবো। মহলওয়ারি বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, সবই ভূমি রাজস্ব নিয়ে, মানে জমি থেকে কি পদ্ধতিতে ট্যাক্স তোলা হবে, কে কেমন পদ্ধতিতে। আমার টাকাটা তো আসল জিনিস, তুমি ভেবে দেখো। এই রাজ্য চালাতে গেলে আমাদের যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে টাকা না থাকে, সে কি করে চালাবে? সম্ভব? রাস্তাঘাট তৈরি করতে হবে, জল দিতে হবে, লোকের ইলেকট্রিসিটি দিতে হবে, বা আমার যারা কর্মচারী রয়েছে রাজ্য সরকারের, কেন্দ্র সরকার, তাদের টাকা দিতে হবে। তো তাই মাইনে না দিলে তারা কাজ করবে কেউ? তাহলে সেই জন্য হচ্ছে প্রথম এই ভূমি সংস্কারের জন্য আমাদের বেন্টিং কি করছে? মহলওয়ারি বন্দোবস্ত। পরের দিনে সব জানবো কোনটা মহলওয়ারি বন্দোবস্ত, কোনটা রায়তওয়ারি বন্দোবস্ত, কোনটা চিরস্থায়ী বন্দোবস্ত, সূর্যাস্ত আইন কি, এই সব বিষয়গুলো আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত পড়া থাকবে সবাই 39 পৃষ্ঠার শেষ পর্যন্ত। তার সঙ্গে আমি জেরক্স দিয়ে দেবো এক্ষুনি, সমস্যা নেই। আর যেটা আরো একবার এই চ্যাপ্টারটা ছোট্ট করে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে তোমাদের নিজে নিজে করে একটা রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করছি। চ্যাপ্টার টোটাল কি আলোচনা হয়েছে এই পর্যন্ত, রেসপন্স করবে সবাই। ঠিক আছে? মুছে দিয়ে পরপর পরপর আমরা একটুখানি ঘটনাক্রমগুলো আমরা দেখে নেব। দেখো, এইখানে এই চ্যাপ্টারে প্রথমে আমরা যেটা জেনেছি, কোম্পানির 3টে প্রেসিডেন্সি ছিল, সেটা জেনেছি। আমি এমনি ডিটেলসে যাব না, শুধু ছোট ছোট করে এই চ্যাপ্টারটা কেমন করে। একটা জিনিস তোমরা ভালো করে জানবে, যারা ভালো ভালো স্টুডেন্ট হয়, ভালো ভালো স্টুডেন্ট, আমি মানে একদম কি বলবো, খুব ভালো ভালো স্টুডেন্টের কথা বলছি, যারা হয়, যারা বা যারা ভালো হতে চায়, এই দুটো ওয়ার্ড মনে রাখবে, ভালো স্টুডেন্ট আর যারা ভালো হতে চায়, তারা সবসময় দেখবে একটা বড় জিনিসের ছোট করতে পারে, আবার ছোট জিনিসকে বড় করতে পারে। তার মানে কি, দুজনের মধ্যে ঝগড়া হয়তো সামান্য বিষয় নিয়ে, সেটা বড় করে দেওয়া, আর কোনো ঝগড়া থামানো, এইসব জিনিস কি না। পড়াশোনার কথা আমি বলছি। মনে করো এই একটা চ্যাপ্টার যা রয়েছে, এই একটা চ্যাপ্টার পুরো, সে তোমার একটা পৃষ্ঠার মধ্যে লিখে দেবে। তার মানে কি, ভালো ছেলে হওয়ার জন্য গুণি গুণি হাতের লেখা হওয়ার প্রয়োজন? আমি এটা বলতে চাইছি। আমি বলতে চাইছি এই চ্যাপ্টারের জিস্ট, যেটা সারমর্ম, সেইটা সে একটা পেজের মধ্যে নামিয়ে দেবে, একটা পেজে নামিয়ে দেবে। দিলে কি সুবিধা হবে? তাহলে
আমি শুধু ওই পেজটা দেখে নিলে আমি পুরো বিষয়টা জেনে যাব, পুরো এই চ্যাপ্টারে কি আছে আমি জেনে যাব। মানে ধর প্রথম পৃষ্ঠায় কি আছে, আমি ওই এসএন লেখাটা তোমাদের হঠাৎ করে শুরু করেছি, কোথায় কিছু নিয়ে আমার মাথায় চাওলো যে এসএন লেখো। তোমরা প্রত্যেক পেজের ধারে ধারে আমি এসএন লিখতে বলেছি এমনি এমনি? আমি চাইছি আর তোমরা এরকম শর্ট করতে পারো, সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে এগুলো বের করা। তুমি ভাবতে পারবে না কত দিনের খাটনির পরে আমি এক একটা বুদ্ধি বেরোয় তার ভাবতে। এসএনটা লিখতে বলেছি কেন? আমি বলেছি একটা পেজে তোমার টোটাল কি কি আছে, মানে একটা খাতার পেজে তোমার কি কি আছে সেইটা তুমি এইখানে লিখে রাখবে। তার মানে কি আমি যখন রিভিশন করব, আর রিভিশনটা খুব জরুরি জিনিস, রিভিশন না করলে পড়াশোনা মনে থাকে না। রিভিশন যখন আমি করব তখন হচ্ছে কি হবে আমার এখানে সেই এইটার দিকে শুধু তাকালে আমি বুঝতে পারবো এই পৃষ্ঠাটায় কি আছে। এবার যদি আমার মনে হয় পুরো পৃষ্ঠাটা ফের আবার পড়বো, না হলে শুধু এইটা পড়ে আমি চলে যাব। কি বলছি বুঝলো? যে যত শর্ট করতে পারবে এই পুরো বই পড়ে পড়ে যত শর্ট করতে পারবে সে তত ভালো জায়গায় পৌঁছাবে, তখন তোমার চটপট রিভিশন করার সুবিধা হবে। মনে করো একটা পৃষ্ঠা একটা চ্যাপ্টার যদি তুমি একটা পৃষ্ঠায় নামিয়ে আনতে পারো, তাহলে সেটা তোমার দেওয়ালে মেরে দিলে বা খাতায় থাকলো, তুমি চট করে খুললে দেখে নিলে এই চ্যাপ্টারে কি কি আছে। পরের দিনে চেষ্টা করবে তোমরা, আজকে আমি এই চ্যাপ্টারটা শিখিয়ে দিচ্ছি, পরের দিনে আঞ্চলিক শক্তির উত্থান ওইটা তোমরা কে কে শর্ট করতে পারো করে আনবে। আমি এখানে লিখে দিচ্ছি, খাতায় যা লিখে নাও যে হোমওয়ার্কের একটা কাজ থাকবে, এটা আমি মারধর করবো না বা কিছু বলবো না, কে কে করতে পারো তারা করে আনবে। আঞ্চলিক শক্তির উত্থান টেক্সট বই দেখে শর্ট করে আনবে, একটা পেজে বা দুটো পেজের মধ্যে নামিয়ে আনবে। কেমন ভাবে করতে হবে আমি আজকের আমার এই পদ্ধতিটা শিখে যাও, ঠিক আছে? শর্ট তৈরি করবে, আমি শর্ট নোটস বলে লিখে দিচ্ছি, তোমরা শর্ট তৈরি করবে। কেমন পদ্ধতিতে করবে দেখো, এটা সবাই খাতায় লিখে নাও, চেষ্টা করবে সবাই অবশ্যই অবশ্যই করে। তাহলে দেখো এই যে প্রথম পৃষ্ঠাটায় রয়েছে এখানে আমরা কি কি শিখেছি এই যদি জেনে নিই আমরা, তাহলে প্রথম আমরা শিখেছি প্রেসিডেন্সি, তাই তো? এই এই হয়ে গেল এইটা। এবার যখন আমি দেখবো তখন আমার মনে পড়ে যাবে চটপট যে প্রেসিডেন্সি সম্পর্কে আমি কি কি জানি। কি কি জানি প্রেসিডেন্সি সম্পর্কে? তিনটে প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। তাহলে প্রেসিডেন্সি সম্পর্কে তিনটে জানলাম। কলকাতা প্রেসিডেন্সির প্রধান যে কার্যালয় সেটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, জানলাম। আচ্ছা, মাদ্রাজ প্রেসিডেন্সির একটা কার্যালয় সেন্ট জর্জ দুর্গ, সেটা কোথায় আছে? মুসলিপত্তনমে আছে, জানলাম। বোম্বাই যে প্রেসিডেন্সি তার প্রধান আগের কোথায় কোথা থেকে প্রচলিত মানে চলতো সেটা সুরাট বন্দরকে কেন্দ্র করে, পরবর্তীকালে কোন বন্দরে চলে গেল? আমাদের মুম্বাই বন্দরে চলে গেল, তাই তো? আচ্ছা, আরো একটা জিনিস কি রয়েছে, মাদ্রাজ প্রেসিডেন্সির দুটো প্রশাসনিক কেন্দ্র ছিল, একটা গ্রীষ্মকালে ছিল ওটাকামুন আর শীতকালে ছিল হচ্ছে তোমার মাদ্রাজ। এই মাদ্রাজের নাম অনুসারে পরবর্তীকালে মাদ্রাজ প্রেসিডেন্সি হয়েছে। ক্লিয়ার হলো? দেখো এইখান থেকে এই যে প্রথম প্যারাটা পুরো আমার হয়ে গেল। কটা শব্দ লিখেছি প্রথম প্যারার জন্য? একটা শব্দ লিখেছি, একটা ওয়ার্ড। তাহলে এইটা আমি যে দেখবো এতগুলো জিনিস আমার মাথার মধ্যে চলে আসবে। শর্ট তৈরি হলো তো? তারপরের যে প্যারাটা রয়েছে তোমরা দেখো কি বলেছে, পরের প্যারাটায় কিচ্ছু নেই, শুধু দেওয়া রয়েছে 1687 সালে বোম্বাইকে ঘিরে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হচ্ছে। তার আগে তোমার কি ছিল? সুরাটকে কেন্দ্র করে ওটা চলতো। ক্লিয়ার হলো? তাহলে ওই প্যারাটাও আমার শেষ। আর এই যখন এইটা করলাম, এবার যারা যারা প্রথম প্রথম শর্টস তৈরি করছো তারা কি করবে, এই প্রেসিডেন্সি সম্পর্কে তোমার যদি মনে হয় এরকম একটু করে ডাক টানলে টেনে লিখে নিলে কি লিখবো। প্রথম ধর আমি লিখলাম কলকাতা, ঠিক আছে? তোমার যেমন সুবিধা হবে, আমি আমার মতো করে তোমার বলছি। তাহলে কলকাতা প্রেসিডেন্সি প্রধান গে কি? ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম পূর্ণ বাক্যে লিখতে হচ্ছে কি, কলকাতা প্রেসিডেন্সির প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়াম, এত আমি লিখছি কি। আচ্ছা, তারপরে আমরা কি লিখবো? বোম্বাই। আচ্ছা, তারপর কি লিখবো? মাদ্রাজ। এই বোম্বাই প্রেসিডেন্সিটা কোথা থেকে চালানো হতো সেইটা কে কে পারো খুঁজে নিয়ে আসবে। তারপর পরের দিন আমি বলে দেবো, বইও নেই ওটা, নেট ফেট ঘেটে ঘুটে তোমরা খুঁজে নিয়ে আসবে, ওটা দেখবো আমি। ব্যাস, এই বোম্বাই প্রেসিডেন্সিটা কোথা থেকে চালানো হতো, এই দুটো প্রেসিডেন্সি কোথা থেকে চালানো হলো লিখে দিলাম। মুম্বাইটা কোথায় বইও নেই, তোমরা খুঁজে নিয়ে আসবে, নাহলে আমি বলে দেবো পরের দিন। ঠিক আছে? দেখো তাহলে এই জায়গার নোটসটা পুরো তৈরি হলো না হলো না? পুরো এই জায়গার একটা শর্ট নোট, এইটা তুমি দেখলে তুমি বুঝতে পেরে যাবে সব। তারপরে কি রয়েছে দেখো, এবার তারপরের যে প্যারাটা রয়েছে আমাদের, মানে 3 নম্বর প্যারা প্রথম পেজের, মানে এই চ্যাপ্টারের প্রথম পেজের, সেখানে বলা হয়েছে কত সালে কোম্পানি দেওয়ানির অধিকার পেয়েছে। চটপট করে এখানে আরেকটা স্টার দিয়ে আমরা লিখে নিই। দেওয়ানি পেয়েছে কত সালে? আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম দেওয়ানি পেয়েছে 1765। ইংরাজি বাংলা তোমার যেমন খুশি সেই ল্যাঙ্গুয়েজে তুমি লেখো, সমস্যা নেই। দেওয়ানিটা এখান থেকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কি বলেছে? নিজামত। নিজামত কবে পেয়েছে? নিজামত হচ্ছে 1772। এই নিজামত পাওয়ার ফলে কি হয়েছে? নিজামত পাওয়ার ফলে আমার হচ্ছে প্রধানত বাংলা, ছোট ছোট করে লিখে নি, বাংলা, বিহার, উড়িষ্যা,
উড়িষ্যার পর আসাম আছে, আসাম আর ত্রিপুরা, এই তিনটে জায়গা কোম্পানির অধীনে নিজামত করছে। কোথা থেকে চালাচ্ছে? এই সবকটা এই তিনটে বলছি, এই সবকটা মিলিয়ে কোথা থেকে চালানো হচ্ছে? কলকাতা প্রেসিডেন্সি থেকে চালানো হচ্ছে, বা বাংলা প্রেসিডেন্সি থেকে, তাই তো? কলকাতা প্রেসিডেন্সি থেকে চালানো হচ্ছে। দেখো, কলকাতা প্রেসিডেন্সি থেকে চালানো হচ্ছে। ক্লিয়ার হলো সবাইয়ের? তাহলে দেখো এই জায়গাটা পুরো হচ্ছে আমার নোটস রেডি। এইবারে এখান থেকে যখন আমরা পড়ছি তখন আরেকটা এখানে নতুন প্রশ্ন আছে যে কলকাতা প্রেসিডেন্সি, তাই তো? কেউ হয়তো কায়দা করে এই পর্যন্ত রেখে দিল, আর একজন লিখলো হচ্ছে এর অপর নাম কি, অপর নাম ও যে বাংলা প্রেসিডেন্সি হবে, সমস্যা নেই। আরেকটা কি বলেছিলাম আমি? ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি, ফোর্ট উইলিয়াম, হ্যাঁ, আর দুর্গ প্রেসিডেন্সি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ফোর্ট উইলিয়াম দুর্গ, এই দুর্গটাকে কেন্দ্র করে চলতে বলে একে বলা হতো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। এটা তোমার খাতায়, যে খাতার যে স্কুলের খাতা, ওর অর্ধেক পোর্শনে ধরে যাবে। ভেবে দেখো তুমি, অর্ধেক আরো কম পোর্শনে এটুকু লেখা হয়ে যাবে না? হয়ে যাবে তো? আচ্ছা, তাহলে একটা পৃষ্ঠা আমাদের ওইভাবে পুরো কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল। এইটা এখন এত বড় নোটস হচ্ছে, আরো যত দিন যাবে তুমি এইগুলো করতে থাকবে করতে থাকবে, আরো ছোট ছোট হবে। আমি ইচ্ছা করে ছোট করছি না তোমাদের, হয়ে গেল। তারপরে পৃষ্ঠায় কি রয়েছে? তাহলে এইটা যাদের যাদের হয়ে যাবে আমি এটা মুছে দিচ্ছি। আমি তো তোমাদের এগুলো করার জন্য, লেখার জন্য বলছি না, তোমরা নিজেরা এইভাবে তৈরি করবে সেটা শিখিয়ে দিচ্ছি। আর এই চ্যাপ্টারটা একবারে আমাদের রিক্যাপও হয়ে যাবে। তারপরে আমাদের কি বলা হয়েছে দেখো, পরের পৃষ্ঠায় আমাদের বলা হয়েছে যে তিনটে প্রেসিডেন্সিকে কেন্দ্র করে কোম্পানির ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীকালে কি বলেছে? গোড়ার দিকে মাদ্রাজ, মুম্বাই, কলকাতার তিনটে ঘাঁটি আলাদাভাবে পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো। তাহলে প্রথম দিকে কিসের মাধ্যমে চলতো বলো? বইয়ে রয়েছে দেখো, কাউন্সিল অফ ডিরেক্টরস। প্রথম দিকে কিসের মাধ্যমে চলছে? এই যে অঞ্চলগুলো তিনটে প্রেসিডেন্সি, কাউন্সিল অফ ডিরেক্টরস। ডিরেক্টরস এর বাংলা হচ্ছে পরিচালক। তাই পরিচালকদের একটা সভা নিয়ে বা একটা সমিতি নিয়ে এইগুলো চলতো। চলতে চলতে কি করা হয়েছে? সেই যে আমাদের বলছে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটে কাউন্সিল, ইংল্যান্ডে যেগুলো ছিল। আচ্ছা, এবারে হচ্ছে কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো। এর আন্ডারে কে থাকতো? গভর্নর। মানে ভালো করে বুঝে দেখো, অনেকগুলো কোম্পানির ডিরেক্টরস আছে, পরিচালক আছে, সবার মধ্যে থেকে একজনকে ঠিক করা হতো, যে কি, যার নাম ছিল কি? গভর্নর। আমাদের তিনটে পরিষদ আছে তো, তিনটে কেন্দ্র আছে তো, কলকাতা, বোম্বাই, মাদ্রাজ। তাহলে প্রত্যেক জনের এক একজন করে গভর্নর আছে। তারপরে নতুন করে আমাদের কি এসেছে? 1773-এর রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট হলো। এই রেগুলেটিং অ্যাক্টে শুধু আমরা কি উল্লেখ করবো? বেশি লিখবো না, আমরা এরকম হাইফেন দিয়ে লিখে নেবো গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল। রেগুলেটিং অ্যাক্টে প্রধানত কি করা হয়েছে? অনেকগুলো বিষয় বলা হয়েছে। প্রধানত কি করা হয়েছে? এই তিনটে ঘাটির যে তিনটে গভর্নর, তাদের মধ্যে একজনকে ঠিক করা হয়েছে যে হবে গভর্নর জেনারেল। যদি কেউ আরেকটু এক্সট্রা কাজ করতে চায়, সে ব্র্যাকেটে লিখে নেবে ওয়ারেন হেস্টিংস, কারণ প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। হয়ে গেল। তারপরে যেটা আমরা করব, 1784-তে আমরা কি লিখবো? পিটের ভারত শাসন আইন। তোমরা নিজের ভাষায় লিখবে, সমস্যা নেই। আমি এখন আমার মতো করে তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি। ভারত শাসন আইন, তুমি যেমন বোঝো তেমন ভাবে করবে, অন্য কারোর বোঝার দরকার নেই। এটা তোমার নোটসের কথা আমি বলছি। তাহলে পিটের ভারত শাসন আইন, পিটের ভারত শাসন আইনে কি করা হয়েছে, কি বলা হয়েছিল বলো তো? বলো, কার কার মনে আছে বলো। আমি দুটো তিনটে ওয়ার্ড বলে দিয়েছিলাম, বেশি নয়। এই যে গভর্নর জেনারেল, তার চূড়ান্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল যে ওকে তোমাদের এবার থেকে মেনে চলতেই হবে। কোম্পানির সমস্ত কর্মচারী গভর্নর জেনারেলের নিয়ম মানতে বা আদেশ মানতে অবশ্যই করে বাধ্য। আর এখানে আরেকটা কি তৈরি করা হলো? বোর্ড অফ কাউন্সিল তৈরি করা হয়েছে, যেটা এখানে উল্লেখ করা নেই। বোর্ড অফ কাউন্সিল তৈরি করা হয়েছে পিটের ভারত শাসন আইনে, মনে থাকবে। আচ্ছা, এই পৃষ্ঠায় আর কিচ্ছু নেই। এইবার এখান থেকে আরেকটা জিনিস চলে গেল। আচ্ছা, এই রেগুলেটিং অ্যাক্টের এখানে তোমরা স্টার দিয়ে একটা লিখে নিতে পারো, দ্বৈত শাসনের অবসান ঘটলো। রেগুলেটিং অ্যাক্টের আগে কি হয়েছে? দ্বৈত শাসনের অবসান। তারপরে কিন্তু দ্বৈত শাসনের অবসান ঘটেছে কত? 1772 সালে। তারপর রেগুলেটিং অ্যাক্ট নিয়ে আসা হয়েছে। শাসন আর নেই তো, যত রাজা তো কোনো কিছু চালাচ্ছে না, তাহলে আমাদের তো পুরোটা চালাতে হবে, তাহলে আমার নতুন নিয়ম কানুন আনতে হবে, ওই জন্য দ্বৈত শাসনের নিয়ে এসছে। হলো। তাহলে দেখো, আগের দিন যা পড়া হয়েছে এই টোটাল এর মধ্যে হয়ে গেল। একটা পৃষ্ঠার কম জায়গাতে এই টোটাল আগের দিনের পড়া পুরো কমপ্লিট হয়ে গেল। এভাবে তৈরি করা যাবে না?
কি করে তৈরি করতে হবে, এটা করতে গেলে আমি কি করে করেছি, পড়তে হবে, চ্যাপ্টারটা ভালো করে রিডিং করতে হবে, ও যেটা বলেছে ঠিক, রিডিং পড়তে হবে। আর তার সাথে আমি যেটা পড়েছি, আমাদের একটা নোটস আছে, মানে আমাদের নিজস্ব একটা সহায়িকা আছে, সেইটা হচ্ছে এইটা, এই সহায়িকাটাই আমি, এটা আমার হাতে তৈরি করা পুরোপুরি ধরো, তো সেইখানে আমরা ছোট ছোট করে এই বক্স বক্স করে রেখেছি, এই বক্সের মধ্যে সমস্ত কিছু আছে। তোমরা যদি এগুলো পড়তে চাও মাঝে মাঝে সে নিয়ে পড়বে, আমাদের কাছে প্রচুর বই অ্যাভেলেবেল আছে। এই সহায়িকাটা দেখলে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা কালার করা, যদিও ডিজাইন গুলো অন্যজন করেছে, আমি করিনি, আমি শুধু হাতে হাতে লিখে দিয়েছিলাম, ওরা নিজেরা নিজেদের মতো করে তৈরি করে আমাদের দিয়েছে। এগুলো নোটস, এই নোটসটা বাইরে কোথায় পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের এখানেই আছে। আর অন্য বাইরে তো প্রচুর বইপত্র আছে, আমরা নিজেদের সুবিধা মতো একটা বানিয়ে নিয়েছি, দেখো প্রত্যেকটা সুন্দর করে দেওয়া আছে, এইভাবেই তো আমরা তৈরি করেছি এইগুলো, সব বিষয়টা প্রত্যেক চ্যাপ্টারে এইভাবে তৈরি করা আছে। হ্যাঁ ওটা তো আজকের বললাম, ওটা ওটা আগের দিনে আলোচনা ছিল না আজকে, হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না। এই তো এখানে যেহেতু 73-এ কাজ হয়ে গেছে, এখানে আরেকটা লিখে নেবো, 1774-এ ওই রেগুলেটিং অ্যাক্টের আইনে ইম্পিরিয়াল কোড তৈরি করা হয়েছে, তাতে হ্যাঁ একটু ব্যাকেটে লিখে নেবো, ইম্পিরিয়াল কোডে কজন ছিল, 4 জন বিচারপতি, একটা প্রধান বিচারপতি আর 3 জন সহকারী বিচারপতি। ইম্পিরিয়াল কোড কাদের কাদের নেতৃত্বে তৈরি হয়েছে, ওয়ারেন হেস্টিংস আর এলিজা ইম্পে, সব এরকম ছোট ছোট করে স্টার দিয়ে লিখে নেবো, পুরো মানে একবার দেখবো যখন আমার ওইটা দেখে পুরো মুখস্থ হয়ে যাবে। একটা কথা রয়েছে, যদি তুমি কোনো পরীক্ষায় বা জীবনে সফল হতে যাও, একটা করে বিষয় এমন করে পড়বে মনে হবে না তোমার আগে কেউ এত করে ওই চ্যাপ্টারটা পড়েনি এত ভালো করে, তাহলে তুমি সেরা হয়ে যাবে একদম শিওর, বিষয়টা এরকম। তাহলে খুব বেশি সময় লাগে না, এগুলোই প্রথম প্রথম একটু তৈরি করতে সময় লাগে, তারপর যখন তুমি শিখে যাবে তখন আমি বলছি তো তোমার স্কুলের ছেলেমেয়েরা পারবে না। আমি এমনি এমনি আমার সেন্টারের নাম দিইনি স্মার্ট টিউটোরিয়াল হাব, এর আরো 2 বছর 4 বছর যাওয়ার পর তারপর স্টুডেন্টরা স্মার্ট হবে, পড়াশোনাটা স্মার্টলি করতে হয়। খাটে তো গাধাও প্রচুর খাটে, আমি বলেছিলাম বারবার, তো হার্ডওয়ার্ক তো গাধাও করে, তাহলে গাধা পৃথিবীর সেরা হয়ে যেত। গাধা কি পৃথিবীর সেরা কি? যা চাষি তারা যা খাটে, একটা বড় যে ব্যবসায়ী সে বেশি খাটে না, চাষি বেশি কষ্ট করে, চাষি বেশি কষ্ট করে, বড় লোকটা বেশি কে, যে ব্যবসায়ী বা যে বড় বড় বিজনেসম্যান তারা বড় লোক। মানে অ্যাকচুয়ালি বুদ্ধি তোমার লাগাতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, ওই জন্য আমরা নাম দিয়েছি স্মার্ট টিউটোরিয়াল হাব। 2 বছর 4 বছর যাওয়ার পর তোমরা এই সিস্টেম গুলো শিখবে, তোমরা স্মার্টলি পড়াশোনা করতে হবে। শুধু আমি গরুর মতো সারাদিন ভো 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 করে পড়ে গেলাম হবে না, আমার গুছিয়ে পড়তে হবে, একটার পর একটা গুছিয়ে গুছিয়ে সুন্দর করে পড়তে হবে, ধাপ আছে সবকিছু, ঠিক আছে। চলো তাহলে এইগুলো হলো। এবার ওয়ারেন হেস্টিংস এর যে আইন সংস্কার রয়েছে সেটা আমি তোমাদের একটুখানি এখান থেকে বলে দিই। এই সহায়িকায় আছে, এটা আমাদের বইয়ের থেকে ছায়ার বইয়ে ভালো আছে, যা কিছু ভালো যেখানে আছে সেগুলো আমরা সেখান থেকে শিখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো, কিচ্ছু কিনতে হবে না, বই টোটালি কিনতে হবে না বলেছি তো আমি, আমরা তো দেবো এখান থেকে সব, আমি মানে কোথায় কোথায় ভালো আছে সেগুলো তোমার জানিয়ে দেওয়ার জন্য, এটা আমি পরের দিনে লিখিয়ে দেবো। দেখো ওয়ারেন হেস্টিংস এর আইন সংস্কার সম্পর্কে এরা কি বলেছে, বা শাসন সংস্কার সম্পর্কে এরা কি বলেছে, বলেছে হচ্ছে ক্লাইভ তথা ভারতীয় কোম্পানির রাজত্বের যে সূচনা করেছিলেন দক্ষ প্রশাসন দ্বারা ওয়ারেন হেস্টিংস তার দৃঢ় ভিত্তি স্থাপন করেছে। মানে ক্লাইভ যে সেই গলাশির যুদ্ধ থেকে শুরু হলো, ওখান থেকে যে শুরু করেছে তার হচ্ছে ভিত্তি কে দিয়েছে, ওয়ারেন হেস্টিংস। এটা ছায়ার বই, ওই জন্য বলে দিলাম আমি। আচ্ছা হেস্টিংস শাসন সংস্কার কি কি করেছে, হেস্টিংস শাসন সংস্কার এসেই সঙ্গে সঙ্গে দ্বৈত শাসনের অবসান ঘটে দিয়েছে। দ্বৈত শাসন কি জিনিস তোমরা জানো, রাজা এমনি বিচারগুলো করতো আর কোম্পানি শুধু টাকা পয়সা তুলতো, দেওয়ানিটা দেখাশোনা করতো। হেস্টিংস এসে সব বন্ধ করে দিল, দেবার কি বলছে যে আমরা পুরোপুরি সব চালাবো, টাকাও আমরা তুলবো, বিচার কার্য আমরা চালাবো। ক্লিয়ার হলো সবাইয়ের? তা বলেছে নায়েব সুবা পদের বিলুপ্তি, সেই মুঘল আমল থেকে যেমন নায়েব ছিল, সুবা ছিল, ছোট ছোট অংশ ভাগ করা হয়েছিল সুবাগুলোতে, ওগুলো সব বন্ধ করে দিল ওয়ারেন হেস্টিংস এসে। তারপর কি বলেছে, নবাবের ভাতার পরিমাণ হ্রাস, নবাবকে তো টাকা দেওয়া হতো, ভাতা মানে কি বলতো, হচ্ছে আমাদের এখন বেকার ভাতা এগুলো যে সরকার দিচ্ছে না, বা স্টুডেন্ট ভাতা যেগুলো দিচ্ছে আমাদের, বা সরকারের তরফ থেকে ফ্রিতে দেওয়া টাকাকে ভাতা বলা হয়। আমাদের যেটা ওই তোমরা যেটা ভাবছো ওটা হচ্ছে ভয়াকাত্তা একা র স্বামী, যেটা বাংলা ভাষায় বলে, লজ্জা পাচ্ছি, যেটা গালাগালি নয় এটা কোনো, আর এটা হচ্ছে ভাতা, ভয়াকাত্তা একার ভাতা, ভাতা এটা সরকারের তরফ থেকে আমাদের যে ফ্রিতে যে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে ভাতা। ক্লিয়ার হলো কি বলবো? আচ্ছা থাক, সমস্যা নেই, হলো। আচ্ছা এইটা কমিয়ে দিয়েছে, 32 লাখ টাকা আগে আগে দেওয়া হতো টাকা নবাবকে, এখন সেটা এবার থেকে দেওয়া হবে 16 লাখ টাকা, ঠিক আছে, অনেক কমিয়ে দিয়েছে। রেভিনিউ বোর্ড গঠন, রেভিনিউ মানে ইনকাম, যে ইনকামটা সেটাকে রেভিনিউ বলা হয়, ওই রেভিনিউ একটা বোর্ড তৈরি করে, সেই বোর্ড দেখাশোনা করবে কোত্থেকে কত টাকা আসছে, কে টাকা পয়সা খাচ্ছে, পুরো সব দেখাশোনা করে, তারা বিবেচনা করবে। আর কি বলেছে, আইন শৃঙ্খলা রক্ষার পরিবর্তন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে প্রচুর কাজকর্ম ওরা করেছে, ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে, আর আরো ব্যাপার আছে পরের দিনে বলবো সব। সদর দপ্তর স্থানান্তর হচ্ছে সরকারি কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে চলে এসেছে। প্রথম সরকারি কোষাগার বা ট্যাক্সাল কোথায় ছিল, মুর্শিদাবাদে ছিল, সেটা পরিবর্তন করে ওয়ারেন হেস্টিংস নিয়ে চলে এলো কলকাতায়। ক্লিয়ার হলো কি বললাম?
আচ্ছা, এইবার হচ্ছে বিচারের ক্ষেত্রে কি কি পরিবর্তন করেছে একটুখানি আমরা জেনে নিই। দেওয়ানি আর ফৌজদারি আদালত। দেওয়ানি মানে যেখানে শুধুমাত্র হচ্ছে টাকা পয়সা ট্যাক্স এইসব নিয়ে বিচার আচার হবে, আর ফৌজদারি মানে হচ্ছে তোমার জায়গা জমি থেকে শুরু করে আর হচ্ছে কোথায় কি যার ঝগড়াঝাটি হেনাদানা হয়েছে সবগুলো ফৌজদারি আদালতে দেখা হবে। সদর দেওয়ানি আর নিজামত আদালত বলছে হচ্ছে কলকাতার যে জেলার যে আদালতগুলো রয়েছে সেখান থেকে যে কেসগুলো তুমি পারবে না সেগুলো কোথায় যাবে, সদরে চলে যাবে, কলকাতায় চলে যাবে, সেখানে গিয়ে আবার বিচার করা হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা দেওয়ার জন্য মানে যারা বিচারপতি আছে উকিল আছে তারা তো সবাই ঘুষ দিতে পারে, ওই জন্য এবার ওয়ারেন হেস্টিংস কি তাই মাইনে দেওয়া শুরু করলো, তাই মাইনের সিস্টেম চালু করে দিয়েছে। যদিও বন্ধ করা যায়নি, চেষ্টা করছে আর কি সে অনেক বেশি করে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছে। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা কার নেতৃত্বে হয়েছে, আমাদের ওয়ারেন হেস্টিংস, আর তার সঙ্গে সহকারী ছিল এলিজা ইম্পে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন সংস্কার করেছে। এগুলো হচ্ছে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে আমরা টোটালি জানলাম। পরের দিনে আমরা কর্নওয়ালিস কোর্ট কি জানবো আর বেন্টিং এর শাসন সংস্কারটা বলবো। আজকে একদিন অতগুলো দিলে সমস্যা আছে। কর্নওয়ালিস যে পুলিশ ব্যবস্থা ওটা আমি পরের দিনে বলে দেবো। চলো এই পর্যন্ত থাক তাহলে আজকে। সবাই দাগ দিয়ে নাও, যে খাতায় লিখে নাও কোথা থেকে কোন পর্যন্ত পড়ায় নাও। রাতে দেখো প্রশ্নগুলো সবাই দেখে নাও, আমি একবার পড়িয়ে দিচ্ছি, ওই জন্য ইচ্ছা করে দাঁড়িয়ে আছি, কারণ সমস্যা হলে বলবে যেটা যেটা পারবে না। দেখো সবার বলতে হবে না কারোর, একবার যা শুধু পড়ে দিচ্ছি কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আদতে কি একটা বণিক কোম্পানি। দেওয়া হয়েছে উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্য করার জন্য অনুমতি পায় কত সালে, 1600 খ্রিস্টাব্দে। আচ্ছা, সূচনায় কটা প্রেসিডেন্সি ছিল, 3টে প্রেসিডেন্সি। 1611 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে কোথায়, মুসলিপত্তনমে। উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি যে প্রেসিডেন্সির অন্তর্গত ছিল সেটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি। মাদ্রাজ প্রেসিডেন্সির গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র ওটাকামুন্দ, তাই তো। আর হচ্ছে শীতকালীন কোনটা, হ্যাঁ মাদ্রাজ, বাহ। আচ্ছা, কোন দুর্গকে কেন্দ্র করে বাংলা প্রেসিডেন্সি বলা হয়েছে, ফোর্ট উইলিয়াম। উত্তরটাও এখানে দেওয়া হয়েছে, ফোর্ট উইলিয়াম কত সালে স্থাপন করা হয়েছে, 1800 সালে। সুরাটে, তাই তো। আচ্ছা, ফোর্ট উইলিয়াম কোথায় প্রতিষ্ঠিত হয়, হয়েছে কলকাতা, এটা তো সোজা প্রশ্ন। সুরাটে ব্রিটিশ কোম্পানি তাদের ঘাঁটি স্থাপন করে কত সালে, 1612। এগুলো বইয়ে নেই, আমরা একটু বাইরে থেকে দিয়েছি। মাদ্রাজ, মুম্বাই, কলকাতা এই 3টি বাণিজ্যিক ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কি, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1639 খ্রিস্টাব্দে ঘাঁটি নির্মাণ করে কোথায়, মাদ্রাজে। মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন রাজধানী মাদ্রাজ, এটা আমরা আগেও বলেছি। অষ্টাদশ শতকে প্রধান 3টি বাণিজ্য কেন্দ্রকে বলা হয়, আচ্ছা ব্রিটিশ প্রেসিডেন্সি হবে। ঔপনিবেশিক শাসনের শুরুর দিকে 3টি প্রেসিডেন্সি পরিচালিত হতো কি দ্বারা, কাউন্সিল অফ ডিরেক্টরস। বলছিলাম এই কাউন্সিল অফ ডিরেক্টরস মধ্যে একজন হতো গভর্নর, ঠিক আছে, অনেক সদস্য থাকতো, তার মধ্যে একজন গভর্নর। গভর্নর জেনারেল পদের মেয়াদ কত বছর ছিল, 5 বছর। আগের দিনের ক্লাসে বলেছিলাম ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস, তখন থেকে বলছি বারবার। প্রতিষ্ঠাকালে কলকাতা সুপ্রিম কোর্টের মোট বিচারক কজন, 4 জন। আর 1797-তে কজন করা হয়েছে, 3 জন। যার উদ্যোগে 11 জন হিন্দু পণ্ডিত আইনগুলি সারসংকলন তৈরি করে, সেটা কে, ওয়ারেন হেস্টিংস। 1793 খ্রিস্টাব্দে জেলাগুলি দেখাশোনা করার জন্য পুলিশ থানা ব্যবস্থা, লর্ড কর্নওয়ালিস। সেটা পরের দিনে পড়াবো, এই জন্য তোমাদের কাছে নতুন লাগছে। কর্নওয়ালিস কোর্টটা আমি এখন বলিনি। কর্নওয়ালিস কোর্ট কবে চালু হয়, 1793। কোম্পানিকে নিয়ন্ত্রণ করার প্রথম প্রয়াস দেখা যায় কত সালে, 1773 সালে, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, মানে চেষ্টা। আর 1812 খ্রিস্টাব্দে পাকাপাকি হয়, বিলুপ্ত হয় কি ব্যবস্থা, দারোগা ব্যবস্থা। মুঘল যুগে যে দারোগা ব্যবস্থা ছিল সেটা, পরে বলে দেবো সব এগুলো। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ 1800, এই পর্যন্ত দুবার পড়ে গেছে। ইজারাদারি ব্যবস্থার প্রবর্তন করেন কে, ওয়ারেন হেস্টিংস। পাঠশালা ব্যবস্থার প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল কটা, 4টি। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1791। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের লেখক হচ্ছে হালহেদ। এখানে হেলেদ দেওয়া রয়েছে, উত্তরটা হবে হালহেদ। এটা টেনেও পড়ে, প্রচুর বছর পড়েছে এটা। বাংলা ভাষায় ছাপা প্রথম বইয়ের নাম কি। কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে, 1824। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় কি প্রতিষ্ঠা করেছিলেন, এশিয়াটিক সোসাইটি। আর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছে কবে, 1784। তোমাদের পড়া যেটা থাকবে সেটা মোটামুটি আমাদের চেনা চেনা প্রশ্নগুলো লাগছে 20 দাগ পর্যন্ত, 20 পর্যন্ত পড়া থাকবে, 20টা পর্যন্ত পড়া থাকবে। সবাই দাগ দিয়ে নাও। এতগুলো বললাম, আমি বলে দিয়েছি তোমার 33টা, ওর মধ্যে থাকবে 20টা। মানে হচ্ছে কর্নওয়ালিস কোর্ট কবে চালু হয়, 1793। ওটা একটু নতুন, তবে পরের দিনে কর্নওয়ালিস কোর্টটা আমরা আলোচনা করে নেবো। যা যে পারবে পুরো যতটুকু পড়া দিলে ওটা পড়বে, এক্সট্রা খানিকটা রিডিং পড়ে আসবে, তাহলে পরের দিনে বুঝতে সুবিধা হবে।
তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।